আসসালামু আলাইকুম। তো আমরা এখন প্রবলেম নাম্বার 19 অফ চ্যাপ্টার 8 ফ্রম দ্য বুক ফান্ডামেন্টালস অফ ফিজিক্স। এই প্রবলেমটা আমরা এখন সলভ করব। সো শুরু করা যাক। আমাদেরকে কি বলছে? Figure 8.36 shows an 8 kg stone at rest on a spring. Okay, the spring is compressed 10 centimeter by the stone. আচ্ছা, তার মানে এই স্টোনটা স্প্রিংটাকে 10 সেন্টিমিটার কম্প্রেস করে এইখানে রেস্টে আছে, তাই না? তার মানে কি এটা বুঝতে পারতেছো যে স্প্রিংটার সরি স্প্রিংটা ফার্স্টে সাপোজ এইখানে ছিল, তারপরে যখন এখানে স্টোনটাকে দেওয়া হইলো, তারপরে স্টোনটা স্প্রিংটাকে এতটুকু পর্যন্ত কম্প্রেস করছে। এতটুকু পর্যন্ত কম্প্রেস করার পরে এইখানে এসে এখন ওরা ইকুইলিব্রিয়ামে আছে বা রেস্টে আছে। স্টোন আর স্প্রিংটা এখন এখানে রেস্টে আছে। তো 10 সেন্টিমিটার কম্প্রেস করছে। তো এখন বলছে যে কোশ্চেন নাম্বার এ, হোয়াট ইজ দ্য স্প্রিং কনস্ট্যান্ট? এই যে 8 কেজির স্টোনটা স্প্রিংটাকে 10 সেন্টিমিটার কম্প্রেস করলো, এখন স্প্রিংটার তাহলে স্প্রিং কনস্ট্যান্টটা কি? স্প্রিং কনস্ট্যান্ট মানে কে, কেটা কত? ওকে, সো সলভ করা যাক। ফার্স্টে আমরা ডায়াগ্রামটা আরেকবার আঁকি। সাপোজ এরকম। ওকে, তো এই হচ্ছে যদি আমাদের স্টোনটা হয় কম্প্রেসড অবস্থায়, 10 সেন্টিমিটার কম্প্রেসড অবস্থায়, তো এই অবজেক্টটার উপর এখন কি কি ফোর্স আছে আমরা এখন সেটা অ্যানালাইসিস করব। কারণ আমরা এখন একটা ফ্রি বডি ডায়াগ্রামের মতন এঁকে, আমরা ফ্রি বডি ডায়াগ্রাম কেন আঁকি? একটা ফোর্সের উপর ওই সরি একটা বডির উপরে কি কি ফোর্স আছে ওগুলাকে অ্যানালাইসিস করি, ওগুলার থেকে ইকুয়েশন বানাই, দেন আমরা সলভ করি, ইজিলি হয়ে যায়। তো সেইভাবে আমরা এখন এই অবজেক্টের উপর কি কি ফোর্স আছে সেগুলো অ্যানালাইসিস করি। যেহেতু এটা একটা অবজেক্ট, মানে এটা একটা স্টোন, এটা একটা ম্যাস দিয়ে দিছে, তার মানে অবভিয়াসলি এটার একটা ওয়েট নিচের দিকে কাজ করতেছে বা গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করতেছে, এফজি। আর এটা যেহেতু স্প্রিংটাকে 10 সেন্টিমিটার কম্প্রেস করছে, তার মানে স্প্রিংটাকে এদিকে ফোর্স দিয়ে 10 সেন্টিমিটার কম্প্রেস করছে ওর ওয়েটের জন্য। তার মানে অবভিয়াসলি স্প্রিংটা ওকে তার উল্টা দিকে ফোর্স দিচ্ছে, কারণ স্প্রিংটার ইকুইলিব্রিয়াম ছিল এদিকে, স্প্রিংটা ওর ইকুইলিব্রিয়ামের দিকে যাইতে চাবে, এজন্য রিস্টোরিং ফোর্স হবে এদিকে স্প্রিংটার, তাই না? তাহলে স্প্রিংটার রিস্টোরিং ফোর্স বা স্প্রিং ফোর্স এদিকে, তাই না? সেটাকে যদি আমরা এফ এস দিয়ে ডিনোট করি, তো আমাদের এখন কন্ডিশনটা এভাবে দাঁড়াচ্ছে। আর এই পয়েন্টটা এখন এখানে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, তাই না? তাহলে এখন যদি আমরা আহ, এই দুইটা সিনারিও থেকে আমরা একটা ইকুয়েশন বানাইতে চাই, যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে অবভিয়াসলি আমরা লিখতে পারি যে এফ এস ইজ ইকুয়ালস টু এম জি, তাই না? এফএস ইকুয়ালস টু এমজি লিখতে পারি। এখন আমরা আবার জানি যে ফ্রিকশনাল ফোর্স এফএস এর একটা ফর্মুলা আছে, যে এফএস ইকুয়ালস টু কত? এফএস ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। তাহলে আমরা সেই এফ মাইনাস কে এক্স এখানে বসা দিতে পারি, তাহলে কি মাইনাস কে এক্স ইজ ইকুয়ালস টু এমজি, তাই না? এটা কি হয়েছে? এখানে কি মাইনাস কে এক্স হবে নাকি খালি কে এক্স হবে? দেখো, এই যে এখানে এফএস ইকুয়ালস টু মাইনাস কে এক্স ছিল, এই মাইনাসটা কি ইন্ডিকেট করতো? মাইনাসটা ডিরেকশন ইন্ডিকেট করতো, তাই না? এখানে কোন ডিরেকশন ইন্ডিকেট করতো? যে কম্প্রেশন যেদিকে হচ্ছে তার উল্টা দিকে স্প্রিংটা রিস্টোরিং ফোর্স দিচ্ছে। কম্প্রেশন যদি এদিকে হয়, স্প্রিংটা এদিকে ফোর্স দিচ্ছে, তাই না? তো সেই ডিরেকশনটাই ডিনোট করার জন্য মাইনাসটা আমরা ইউজ করি। এখন আমরা তো অলরেডি ফ্রি বডি ডায়াগ্রামে আমরা ফোর্সের ডিরেকশন দেখাই ফেলছি, যে এফ এসটা ওইদিকে কাজ করতেছে আর এমজিটা এদিকে কাজ করতেছে। এখন তো আমাদের আর ডিরেকশনে কাজ নেই, আমরা এখন জাস্ট ইকুয়েশন লিখবো। তো এখন আমাদের তার মানে বুঝতে পারতেছে যে মাইনাসটা দিয়ে কোনো কাজ নাই, এখানে মাইনাসটা রিডান্ডেন্সি হয়ে যাবে। তো এখন যদি আমরা কে এক্স ইকুয়ালস টু এম জি লিখতে পারবো। তো এখন আমাদের কে চাইছে, আমাদের বাকি সবগুলো কিন্তু জানি, যে এক্স এর ভ্যালু জানি, এম এর ভ্যালু জানি, জি এর ভ্যালু জানি, তাহলে কে এর ভ্যালুটা বের করা কোনো ব্যাপারই না, তাই না? তাহলে এম কত? 8 কেজি। 8 ইন্টু জি হচ্ছে 9.8 ডিভাইডেড বাই এক্স হচ্ছে কত? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার, বা যদি এভাবে না বুঝো তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -2। তাহলে এখন আমরা এটা ক্যালকুলেট করি। 8 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 10 ইন্টু 10 টু দি পাওয়ার -2, সেটা হচ্ছে 784। 784 ইউনিট হচ্ছে নিউটন পার মিটার, তাই না? ওকে, সো এটা ছিল আমাদের 1 নম্বরের অ্যান্সার, যেটি স্প্রিং কনস্ট্যান্ট চাইছিল। এখন বি নাম্বারে কি বলছে?
দ্য স্টোন ইজ পুশড ডাউন অ্যান অ্যাডিশনাল 30 সেন্টিমিটার অ্যান্ড রিলিজড। তার মানে এই যে এখানে আছে স্টোনটা অলরেডি 10 সেন্টিমিটার কম্প্রেসড হয়ে এখান থেকে আরো 30 সেন্টিমিটার কম্প্রেস করা হয়েছে। সাপোজ 30 সেন্টিমিটার কম্প্রেস করার পর স্টোনটা এখানে আসছে, এইখানে চলে আসছে। হ্যাঁ, এখন বলছে যে এই যে এখানে আসলো, কি বলছে, দ্য স্টোন ইজ পুশ ডাউন 30 সেন্টিমিটার রিলিজ, হোয়াট ইজ দ্য ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি অফ দ্য কম্প্রেসড স্প্রিং জাস্ট বিফোর দ্যাট রিলিজ। তার মানে এই যে এই ফাইনাল পয়েন্টে চলে আসছে, কম্প্রেস হওয়ার পরে যে ফাইনাল পয়েন্টটা, এই ফাইনাল পয়েন্টে ছেড়ে দিবে তার আগে, মানে জাস্ট এই পয়েন্টেই স্প্রিংটার ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি কত, বা স্প্রিংটার মধ্যে কতটুকু এনার্জি স্টোরড হয়ে আছে, সিম্পলি এটাই আমাকে জানতে চাইছে। তো এখন আমার বি নাম্বার, তাই না? তো স্প্রিং এ পোটেনশিয়াল এনার্জির জন্য আমরা ফর্মুলা যেটা ইউজ করি, হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে আমরা আবার লিখতে পারি যে হাফ কে এক্স স্কোয়ার বা এক্স ফাইনাল স্কোয়ার, যখন এক্স ইনিশিয়াল ইকুয়ালস টু জিরো হয়। এক্স ইনিশিয়াল ইকুয়ালস টু জিরো মানে কি, যদি স্প্রিংটা ইকুইলিব্রিয়াম থেকে উপরে যায় বা নিচে যায়, তখন আমরা এক্স ইনিশিয়াল ইকুয়ালস টু জিরো লিখতে পারি। জিরো লিখে আমরা জাস্ট ফর্মুলাটা আমাদের ইউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার দাঁড়ায়। ঠিক আছে, তো এই ফর্মুলাটাই ম্যাক্সিমাম টাইমে ইউজ হয়। এই ফর্মুলাটা মনে রাখবা, ওইটা না মনে রাখলেও সমস্যা নাই, বাট ট্রাই করবা যে দুইটাই মনে রাখার। তো এখন যে আমাদের যদি একটা নতুন পেজ নেই, কারণ এই পেজের জায়গা হচ্ছে না, তো এরকম ছিল সিনারিওটা। আমি যদি সিনারিওটা একবার এখানে আঁকি, যে এখানে স্টোনটা ছিল, স্টোনটা অলরেডি এখান থেকে 10 সেন্টিমিটার কম্প্রেসড হয়েছিল, তারপরে আবার এইখান থেকে 30 সেন্টিমিটার কম্প্রেসড হয়েছে। ঠিক আছে না? তো এখন বলছে আমার এই পয়েন্টে ইউ ইকুয়ালস টু হোয়াট। তাহলে ইউ ইকুয়ালস টু আমরা এর আগের পেজ থেকে পড়ে আসলাম, ইজ হাফ কে এক্স স্কোয়ার যখন ইকুইলিব্রিয়াম থেকে কম্প্রেসড হবে। তাহলে আমরা এখন এখানে এক্স এর ভ্যালু কত দিব? 30 সেন্টিমিটার, তাই না? যেহেতু এই যে এখানে ছিল, এখান থেকে এখানে আসছে, তাই না? এই যে এখানে ছিল, এখান থেকে এখানে আসছে, তাহলে 30 সেন্টিমিটার কম্প্রেসড হয়েছে। তাহলে আমরা হাফ কে এক্স এর ভ্যালু 30 সেন্টিমিটার দিয়ে ম্যাথ করে দিব এবং ভুল হয়ে যাবে। কারণ কি, আমাদের ইকুইলিব্রিয়ামটা কোথায় ছিল স্প্রিং এর? এই যে আমি যে এর আগের পেজে দেখালাম, স্প্রিংটা জেনারেলি এইখানে ছিল ফার্স্টে, ইনিশিয়ালি একদম ফ্রিলি ছিল, স্প্রিং এর উপরে কোনো ম্যাচ ছিল না, ওইটাই তো স্প্রিং এর ফ্রি পজিশন, তাই না? তো ওইটাই, ওইটার থেকে এখানে 10 সেন্টিমিটার কম্প্রেস হয়েছে, আবারও 30 সেন্টিমিটার কম্প্রেস হয়েছে। আর কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ দেখে তো বুঝতেই পারতেছে যে এখানে বলে দিছে যে অ্যাডিশনাল 30 সেন্টিমিটার কম্প্রেস হয়েছে, তার মানে 30 + 10 = 40 সেন্টিমিটার আমাদের কম্প্রেশন টোটাল। এই পয়েন্টে আমাদের কম্প্রেশন হচ্ছে 40 সেন্টিমিটার। সো আমরা আহ, যদি একটু দেখাই দিই, এক্স ইকোয়াস টু 30 সেন্টিমিটার হবে না, এক্স ইকোয়াস টু হবে 40 সেন্টিমিটার। তাহলে এবার ভ্যালু বসাও, হাফ কে এর ভ্যালু ছিল 784 ইন্টু 40 সেন্টিমিটার মানে 0.4 হোল স্কোয়ার, ইকুয়ালস টু দেখি কত আসে, হাফ ইন্টু 784 টাইমস 0.4 স্কোয়ার হচ্ছে 62.72 জুল। 62.72 জুল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো বি নাম্বারও ডান। এখন সি নাম্বার কি বলছে, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ দি স্টোন আর্থ সিস্টেম when the stone moves from the release point to its maximum height? আচ্ছা, তাহলে আমরা একটু এখানে আসি, দেন সি নাম্বার বলছে যে এই যে আমার স্টোনটা একদম ফাইনালি কম্প্রেসড অবস্থায় ছিল, সাপোজ এইখানে, মানে ওই যে 40 সেন্টিমিটার যে কম্প্রেশন, এখানে 40 সেন্টিমিটার কম্প্রেসড হয়েছিল, তারপরে এখান থেকে যখন কম্প্রেসড হওয়ার পর আমরা ছেড়ে দিব অবজেক্টটা, তখন কি এই স্টোনটা ধরো কন্ট্যাক্ট হারায় ফেলবে, স্প্রিং এর থেকে কন্ট্যাক্ট হারায় ফেলে সাপোজ ও এতটুকু উপর উঠে গেল। তো এখন আমাকে বলছে এই যে এই পয়েন্টের যে এনার্জি, এটাকে যদি আমরা এ পয়েন্ট হিসেবে বলি, এবং এই পয়েন্টের যে এনার্জি এটাকে যদি বি পয়েন্ট হিসেবে বলি, তো
এই দুই পয়েন্টের এনার্জি ডিফারেন্স কত এটাই তো বলছে, তাই না? যে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য স্টোন আর্থ সিস্টেম ওয়েন দ্য স্টোন মুভস ফ্রম দ্য রিলিজ পয়েন্ট টু ইটস ম্যাক্সিমাম হাইট। তার মানে আমরা ধরে নিচ্ছি যে এই স্টোনটা এই পর্যন্ত উঠবে এবং ওর ইনিশিয়াল পজিশন ছিল এইটা। তো আমাদেরকে এখন এই দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সটা বের করতে হবে। সো জেনারেলি আমরা যখন কোনো কিছুর ডিফারেন্স বের করি বা কোনো দুইটা পয়েন্টের মধ্যে ডিফারেন্স বের করি, তখন আমরা কি লিখি যে যেহেতু এটা এনার্জি ডিফারেন্স পটেনশিয়াল, সো আমি ইপি দিয়ে ডিনোট করলাম, বা ইউপি দিয়েও ডিনোট করা যায়, এটা কোনো মেজর ফ্যাক্ট না। সো যখন আমরা ডিফারেন্স বের করি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডিফারেন্স বের করে আমরা সবসময় কিন্তু ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল দেই, তাই না? মানে ফাইনাল পয়েন্টের এনার্জি মাইনাস ইনিশিয়াল পয়েন্টের এনার্জি। তো এখানে আমরা ফাইনাল পয়েন্ট কোনটা, আমাদের ইবি, তাই না? এই বি পয়েন্টটা আমাদের ফাইনাল পয়েন্ট আর এ পয়েন্টটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট। তো এখন এই যে স্টোনটা, এই স্টোনটার তো, এইটা যদি গ্রাউন্ড হয়, এই স্টোনটার এখান থেকে এতটুকু পর্যন্ত উপরে আছে, তাই না? তো এটারও তো একটা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আছে, তাই না? এই হাইট থেকে, বাট এই হাইটটাও তো আমরা জানি না। আবার এই অবজেক্টটাও তো এই আমাদের সারফেস থেকে একটা হাইটে আছে, এই কোনো একটা হাইটও আমরা জানি না। এই যদি হয় হাইট ওয়ান, এই যদি হয় হাইট টু, একটা হাইটও আমরা জানি না। তাহলে কিন্তু আমরা ডিফারেন্সটা বের করতে পারতেছি না, তাই না? তো এই সব ক্ষেত্রে যেটা করা হয় মেইনলি, করলে ম্যাথটা ইজি হয়ে যায়, যে যখনই এমন কোনো ম্যাথ আসবে দেখবা যে স্প্রিংটা হচ্ছে মানে আপসাইড ডাউন হয়ে আছে, মাটির সাথে কন্ট্যাক্ট করা আছে। তো তখন স্প্রিংটার যে ফাইনাল কম্প্রেশন পয়েন্ট হবে, ফাইনাল কম্প্রেস যে পয়েন্টে হয় স্প্রিংটা, একদম ফাইনাল কম্প্রেসড পয়েন্ট, সেই পয়েন্টটাকে যদি হচ্ছে আমরা এই পয়েন্টে ইউ ইকুয়ালস টু জিরো ধরে নিই, তার মানে এই পয়েন্টে হাইট ইকুয়ালস টু জিরো ধরা, মানে এটাকে আমরা রেফারেন্স সারফেস ধরে নিচ্ছি। এই পয়েন্টটাকে যদি আমরা রেফারেন্স সারফেস ধরে নিই, তাহলে আমাদের ম্যাথ করা ইজি হয়ে যায়। এই পয়েন্টে যদি আমরা রেফারেন্স সারফেস ধরে নেই, সারফেস বানান ভুল হইছে। হ্যাঁ, ঠিক আছে। তো এই পয়েন্টটাকে যদি আমরা রেফারেন্স সারফেস ধরে নেই, তার মানে এই পয়েন্টে এই অবজেক্টটার হচ্ছে পটেনশিয়াল এনার্জি জিরো, তাই না? তার মানে ই এ হচ্ছে আমরা অলরেডি জিরো বলতে পারতেছি। তার মানে আমাদের এখন খালি ইবি থাকবে। তো এখন এই যে বি, এই বি থেকে আমাদের এই এই সারফেসের হাইটটা দেখতে হবে, ঠিক আছে? এখন কিন্তু আবার এই পর্যন্ত হাইট নিয়ে নিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমাদের এখন রেফারেন্স সারফেস এইটা, তার মানে আমরা এখন সব ম্যাথ এই সারফেসের রেসপেক্টে করব। তো আমাদের এখান থেকে যদি আমরা হাইটটাকে ধরো এইচ ম্যাক্স, যেহেতু আমাদের বলছে, তো এইচ এম লিখলাম। তো আসো তাহলে এম জি এইচ ম্যাক্স। আচ্ছা, আমরা কি হাইট ম্যাক্সটা জানি? জানি না। আমরা কম্প্রেশন জানি, এক্স ইকোয়াস টু 14 সেন্টিমিটার। সাপোজ এই যে এখান থেকে, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 40 সেন্টিমিটার, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত 40 সেন্টিমিটার। বাট আমরা এখান থেকে এই পর্যন্ত হাইটটা জানি না, তাই না? তার মানে, এবং কোনোভাবে বেরও করতে পারবো না এই হাইটটা রাইট নাও। সো এইভাবে হচ্ছে না আমাদের ম্যাথটা, আমরা যদি এইভাবে করতে চাই হচ্ছে না। এই ম্যাথটা আমরা খালি খালি পেঁচাইছি। এই ম্যাথটা করার আরো ইজি একটা ওয়ে ছিল, মানে এভাবে ইজি আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে ওয়ে আছে কি, মানে ওইভাবেই করতে হবে। সো দেখো, এই অবজেক্টটা যে এই পর্যন্ত উঠছে, এই অবজেক্টটা তো এই পর্যন্ত উঠে গেছে, তাই না? মানে এই পর্যন্ত উঠে গেছে কোন এনার্জিতে উঠছে? পুরা ইউনিভার্সে তো এনার্জি কনজার্ভড, তাই না? এনার্জি তো কখনো লস হচ্ছে না বা গেইন হচ্ছে না। তার মানে এই অবজেক্টটার এইখানে যে এনার্জি ছিল, সেই এনার্জিটাই সামহাও এইখানে কনভার্ট হয়ে গেছে কোনোভাবে, তাই না? মানে এই এনার্জির মাধ্যমেই ও উপরে উঠছে। ওকে তো এই উপরে ওঠার জন্য কোনো একটা এনার্জি দেওয়া লাগবে, তাই না? তো সেই এনার্জিটা কোথা থেকে পাইছে? এখান থেকেই তো পাইছে। এখানে যেই এনার্জিটা স্টোর ছিল, সেই এনার্জির মাধ্যমেই ও উপরে উঠছে। ঠিক আছে? তাহলে এইখানে কোন এনার্জি ছিল? এইখানে এই অবজেক্টটার মধ্যে কোন এনার্জি ছিল? মানে কোন এনার্জি দিয়ে পুশ করছে অবজেক্টটাকে? এই যে স্প্রিং এর মধ্যে যে কম্প্রেসড এনার্জি ছিল, এই স্প্রিং এনার্জিটাই ওটার মধ্যে গেছে। সেই এনার্জি নিয়ে ও এই উপর উঠে গেছে। তাহলে স্প্রিংটার মধ্যে কতটুকু এনার্জি কনজার্ভ ছিল? কতটুকু ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি কনজার্ভ ছিল? এটাকে আমরা আগের ম্যাথে করলাম না, বি নাম্বার ম্যাথে, এই যে এটা, এটাই কিন্তু আমাদের এই স্প্রিংটার মধ্যে কনজার্ভ এনার্জি ছিল। এবং এই এনার্জিটা নিয়েই যখন ছেড়ে দিব, এই এনার্জিটা নিয়ে ও এই পয়েন্ট বি পয়েন্টে উঠে যাবে। তার মানে আমরা বুঝতে পারতেছি এই যে এ থেকে বি পয়েন্টে যে এনার্জি ডিফারেন্স, সেটা কিন্তু 62.72। মানে এই পয়েন্টে ও এই এনার্জি টোটাল এই 62.72 এনার্জি নিয়ে এই পয়েন্টে যাবে,
এবং এই পয়েন্টে হাইয়েস্ট এতটুকু পর্যন্ত উঠতে পারবে, তখন ওর মধ্যে এনার্জিটা জিরো হয়ে যাবে, তারপরে ও আবার নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে? তো আমরা ওই আমাদের অ্যান্সার হচ্ছে জাস্ট 62.72। ঠিক আছে? ডেল ইপি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ ইজ ইকুয়ালস টু 62.72 জুল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ম্যাথটা খুবই একটা কনসেপচুয়াল ম্যাথ ছিল, এবং এই ম্যাথের আরেকটা ক্যাচ হচ্ছে, মানে এই ম্যাথের জন্য লাগে নাই, বাট অন্য ম্যাথের জন্য লাগবে। সেটা হচ্ছে আমরা স্প্রিং এর হাইয়েস্ট কম্প্রেশন পয়েন্টটাকে ইউ ইকোয়াস টু জিরো ধরে নেব, মানে হাইট ইকোয়াস টু জিরো ধরে নেব। ওকে, তারপরে 2 নাম্বার কোশ্চেন করছে, হোয়াট ইজ দ্যাট ম্যাক্সিমাম হাইট মেজার্ড ফ্রম দ্য রিলিজ পয়েন্ট। ওকে, হোয়াট ইজ দ্যাট ম্যাক্সিমাম হাইট মেজার্ড ফ্রম দি রিলিজ পয়েন্ট। তার মানে এবার আমাদের সেই ম্যাক্সিমাম হাইটটা বের করতে বলছে, তাই না? ওই জানি, এই যে এই ম্যাক্সিমাম হাইটটা এখন বের করতে বলছে। এখন তাহলে এই ম্যাক্সিমাম হাইটটা কিভাবে বের করব? যে এখান থেকে এতটুকু উঠতে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স লাগছে হচ্ছে কত, 62.72, তাই না? আর এই পয়েন্টে হচ্ছে আমাদের এনার্জি জিরো, আর এই পয়েন্টের এনার্জি mghm, তাই না? তাহলে আমি যদি এটা আরেকটা পেজে লিখি, যে উম, আমাদের ডেল ইপি ছিল 62.72, এটা হচ্ছে D নাম্বার। তাহলে ডেল ইপি আমরা আবার কি লিখছিলাম, যে mghm মাইনাস জিরো, তাই না, ইকুয়ালস টু 62.72, অর আমাদের হাইট ম্যাক্সটা লাগবে ইকুয়ালস টু 62.72 ডিভাইডেড বাই ম্যাস হচ্ছে 8 কেজি ইন্টু 9.8, ইকুয়ালস টু কত আসে, 62.72 ডিভাইডেড বাই 8 টাইমস 9.8, 0.8 মিটার, 8 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা যে ইপি ইকুয়ালস টু ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল ছিল, আমরা সেখান থেকে mghm পাইছিলাম। কিভাবে পাইছিলাম? এটাকে আমরা জিরো বানাই ফেলছিলাম। আর আরেকভাবে আমরা ইপি ইকুয়ালস টু পাই, ডেল ইপি ইকুয়ালস টু পাইছিলাম 62.72। তখন এই দুইটাকে আমরা ইকুয়ালস টু ধরে আমরা হাইটের ভ্যালুটা বের করে ফেলছি। সো এই ছিল আমাদের 19 নাম্বার প্রবলেম। থ্যাংক ইউ।